নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিবিসি টপার অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করি। যেমন গতকাল কি করেছিলাম সেটা আমাদের আজকে মনে থাকে, ঠিক সেই রকম আমরা আগামীকাল কি করতে চলেছি সেটার পরিকল্পনাও আমরা করে থাকি। কিন্তু একবারও কি ভেবে দেখেছো যে কীভাবে আমরা গতকালের কথা অনায়াসে মনে রাখছি, বা গতকালকের পড়াটা আজকে কি করে মনে রাখছি, এবং আগামী পরশু দিন কী করতে চলেছি, বা পরশু দিন কার বিয়ে আছে, পরশু দিন কার অন্নপ্রাশন রয়েছে, পরশু দিন কার কখন কোন অনুষ্ঠান রয়েছে, সেটাও কিন্তু আমরা মনে রাখতে পারছি। বা কেউ আমাদের আগে অপমান করলে সেটাও আমাদের সবথেকে বেশি ভালো মনে থাকে, এবং আমাদের খেয়াল থাকে যে ভবিষ্যতেও এর অপমানের জবাব আমরা দেব। তো এই যে মনে রাখা, মনে থাকা, এই ব্যাপারটা কি নিজে নিজে হয়ে যাচ্ছে? সেই ব্যাপার নিয়ে আজকে জানবো। তো অবশ্যই এটা নিজে নিজে হচ্ছে না, এবং এর জন্য আমাদের স্নায়ুতন্ত্র কাজ করছে। তাহলে স্নায়ুতন্ত্র কি না, স্নায়ুতন্ত্র মানে একটি তন্ত্র যেটা স্নায়ু দ্বারা গঠিত, যেটা আমাদের এই স্মৃতি, বুদ্ধি, চিন্তা সব কিছু নিয়ন্ত্রণ করছে। যাদের স্নায়ুতন্ত্র নেই তারা এই না ভাবতে পারবে, না চিন্তা করতে পারবে, না পুরনো জিনিস স্মৃতিতে রাখতে পারবে। এখন তাহলে এই যে স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্র কি নিয়ে গঠিত? স্নায়ুতন্ত্র স্নায়ু নিয়ে গঠিত। স্নায়ু আবার কি নিয়ে গঠিত না, স্নায়ু আবার স্নায়ু কোষ বা নিউরন নিয়ে গঠিত। আজকে জানবো আমরা স্নায়ু কোষ বা নিউরনের ব্যাপারে। স্নায়ুকোষ বা নিউরন, স্নায়ুকোষেরই আরেকটি নাম হচ্ছে নিউরন। স্নায়ুকোষ কি বুঝতেই পারছো, কোষ মানে একটা পার্টিকুলার তার আকৃতি রয়েছে, তার পার্টিকুলার তার সজীবতা রয়েছে, এবং সেটা কি কোষ? স্নায়ুকোষ। কেন স্নায়ুকোষ? স্নায়ু গঠন করছে, তাই হচ্ছে স্নায়ুকোষ। ব্যাপারটাকে একটু ভেঙে বলি। আমরা যখন শীতকাল পড়ে বা কোনো উদ্দীপনা, আমি হাতে এখানে চিমটি কাটছি, সেটা আমি বুঝতে পারছি কিভাবে না, বুঝতে পারছি এই স্নায়ুকোষের মাধ্যমে। যেমন তুমি দেখবে যে একটা বৈদ্যুতিক বাল্ব, সেই বৈদ্যুতিক বাল্বের সাথে একটা সুইচের সংযোগ রক্ষা করে একটা কারেন্টের তার, বা এই বৈদ্যুতিক ওয়্যার যেটাকে বলে। এই যে বৈদ্যুতিক তার, সেই বৈদ্যুতিক তারটা কি করছে না, প্লাগ থেকে বা বোর্ড থেকে ইলেকট্রিসিটিটা নিয়ে আসছে একদম বৈদ্যুতিক বাল্বে। একই রকমভাবে এই পরিবেশ থেকে যাবতীয় উদ্দীপনা আমাদের মস্তিষ্কে নিয়ে আসছে, এবং আমরা যে সাড়া দিচ্ছি কোনো একটা উদ্দীপনার পরিপ্রেক্ষিতে, আমরা শীত লাগলে আমরা দেখতে পাচ্ছি যে গরম জিনিস পড়ছি, পায়ে কাঁটা ফুটলে পাটা সেই কাঁটা থেকে তুলে নিচ্ছি, হাতে চিমটি কাটলে আমরা বুঝতে পারছি। এইখানে তারের কাজ করছে এই স্নায়ুকোষ। অর্থাৎ আমরা বলতে পারি আমার এই হাতের তালু, এখান থেকে অসংখ্য স্নায়ু পরপর পরপর, স্নায়ুকোষ বেসিক্যালি, স্নায়ুকোষ পরপর পরপর একদম সজ্জিত হয়ে চলে গেছে কোথায়? আমাদের মস্তিষ্কে। এবং কোনো একটা উদ্দীপনা মিন্স যার পরিপ্রেক্ষিতে আমরা সাড়া দিই, সেই উদ্দীপনা যখন আমাদের স্নায়ুতন্ত্রে বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যেটা আমরা মস্তিষ্ক বলছি, সেই মস্তিষ্কে যাচ্ছে বা সুষুম্নাকাণ্ডে যাচ্ছে, সে পুনরায় একটা উদ্দীপনা দিচ্ছে এই স্নায়ুকোষের থ্রু দিয়ে, যাতে আমরা সেই উদ্দীপনার পরিপ্রেক্ষিতে আমরা অ্যাক্ট করতে পারছি। যেমন পায়ে কাঁটা ফুটছে, সেই কাঁটার উদ্দীপনাটা পা থেকে চলে আসছে কোথায়? মাথায়। কিভাবে আসছে? কার মাধ্যমে আসছে? স্নায়ুকোষ বা নিউরনের মাধ্যমে আসছে। এরপর সেই স্নায়ুকোষ থেকে উদ্দীপনা চলে যাচ্ছে তাহলে কোথায়? একদম মস্তিষ্কে, স্নায়ুকোষের মাধ্যমে। মস্তিষ্কে যাওয়ার পর সেখানে ডিসাইড হচ্ছে একদম তৎক্ষণাৎ যে এরপর কী করা উচিত, এবং স্নায়ুকোষ সঙ্গে সঙ্গে তাকে নির্দেশ দিচ্ছে, কাকে? পেশিকে, যে তুমি ভাঁজ হয়ে যাও, তাহলে পাটা ওই কাঁটা থেকে উঠে চলে আসবে। একই রকমভাবে তাহলে মস্তিষ্কে গেছিল স্নায়ুর দ্বারা, আবার মস্তিষ্ক থেকে উদ্দীপনা আসছে হাত পায়ের পেশিতে, তার ফলে পায়ের পেশি সংকুচিত হচ্ছে এবং পাটি কাঁটা থেকে উঠে যাচ্ছে।
তো এইভাবে আমাদের স্নায়ু কোষ কাজ করছে। তো আজকে আমরা ডিটেলসে জানবো যে স্নায়ু কোষ বা নিউরন কি। স্নায়ুতন্ত্রে যাবতীয় যা কাজ স্নায়ু কোষ করে। যেমন আমরা বলি যে এই রোগীটা নার্ভের পেশেন্ট। নার্ভের পেশেন্ট বলতে বোঝায় যে সেই রোগীর নিউরন বা স্নায়ু কোষের সমস্যা রয়েছে, কারণ স্নায়ু বা নার্ভ সেটা গঠিত হচ্ছে স্নায়ু কোষ দ্বারা। যেমন একটা বাড়ি গঠিত হয় ইট দ্বারা, সিমেন্ট দ্বারা, বালি দ্বারা, ঠিক সেরকম স্নায়ু গঠিত হয় স্নায়ু কোষ দ্বারা। তাহলে স্নায়ু কোষের যদি আমরা গঠন না বুঝি তাহলে কি আমাদের স্নায়ু কোষ সম্বন্ধে পড়াটা সম্ভব হবে? অবশ্যই না। আমরা যদি স্নায়ু কোষের গঠন দেখতে পাবো স্নায়ু কোষ প্রধান দুটো অংশ নিয়ে গঠিত। একটিকে বলা হয় কোষ দেহ, আরেকটি হচ্ছে প্রবর্ধক বা এক্সটেনশন। প্রবর্ধক মানে আমরা দেখতে পাই যে কোষ দেহ থেকে, মনে করো আমার এই বুকটা হচ্ছে কোষ দেহ, তাহলে এই বুকের কাছ থেকে দেখো আমার হাত বেরিয়ে গেছে, আবার পাও বেরিয়ে গেছে পেটের নিচ থেকে। ক্লিয়ার? মানে পজিশনটা বোঝানোর জন্য বলছি। তাহলে এই হাত পা এগুলো কি? এগুলো হচ্ছে প্রবর্ধক। এবং আমার যদি গোটা দেহটা কোষ দেহ হয় তাহলে এই হাত পা এগুলো হচ্ছে প্রবর্ধক। এবার প্রবর্ধক দু রকমের হয় স্নায়ু কোষের ক্ষেত্রে। একটা হচ্ছে ক্ষুদ্র প্রবর্ধক, আরেকটি হচ্ছে দীর্ঘ প্রবর্ধক। এই ক্ষুদ্র প্রবর্ধকের একটি নাম আছে, সেটাকে বলা হয় ডেনড্রন। এবং দীর্ঘ প্রবর্ধকের অপর নাম হচ্ছে অ্যাক্সন। আসবো যখন স্ট্রাকচার দেখাবো তখন কোনটা অ্যাক্সন কোনটা ডেনড্রন সবই বলবো। এবং এই যে কোষ দেহ, এই কোষ দেহতেই যাবতীয় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, যে কি করা উচিত কি করা উচিত না সব কিছু। অর্থাৎ আমাদের যে মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, যাবতীয় যা স্নায়ুতন্ত্রের রয়েছে অংশ কী দ্বারা গঠিত? স্নায়ু কোষ দ্বারা গঠিত। এবং যার জন্যই কিন্তু আমরা কোনো কিছু মনে রাখতে পারছি, যার জন্যই কিন্তু আমরা চিন্তা করতে পারছি, যার জন্যই কিন্তু আমরা ভবিষ্যতে কি করব তার প্ল্যান করতে পারছি। যাদের স্নায়ু কোষ নেই তাদের চিন্তা ভাবনা এই শক্তিটাও নেই। এখন এই যে স্নায়ু কোষ, এই স্নায়ু কোষ দেখতে কেমন হয় না? স্নায়ু কোষ দেখতে বেসিক্যালি তার কোষ দেহ এবং যে প্রবর্ধক থাকে সেই সংখ্যাটা, প্রবর্ধকের সংখ্যা একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, এটা ভ্যারি করে, বা অসংখ্য হতে পারে। একটা স্ট্রাকচার আমি দেখাচ্ছি, তোমরা ভালো করে লক্ষ্য করো যে একটা নিউরন অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়। নিউরনের প্রধান একটা অংশ হচ্ছে বললাম কোষ দেহ। তো আমি ফার্স্ট কোষ দেহটা দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে নিউরনের কোষ দেহ। এবার দেখো দুটো প্রবর্ধক আমরা পাচ্ছি দুই ধরনের। কিছু পাচ্ছি দেখো ক্ষুদ্র ক্ষুদ্র প্রবর্ধক, ছোট ছোট প্রবর্ধক। এইগুলো হচ্ছে সবই ক্ষুদ্র ক্ষুদ্র প্রবর্ধক। আর একটা দেখো লম্বা দীর্ঘ প্রবর্ধক পাচ্ছি। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রবর্ধক এগুলোকে বলা হয় ডেনড্রন। এই যে দীর্ঘ প্রবর্ধক এটাকে বলা হয় অ্যাক্সন। এবার একটু জুম করি ছবিটাকে, যে কি কি রয়েছে কোষ দেহে সেটা ভালো করে বোঝার চেষ্টা করি।
আমরা যদি নিউরনের কোষদেহ দেখি সেটা কিন্তু আর 5টা প্রাণী কোষের মতো নয়। কেন নয় না, নিউরনের যদি কোষদেহ দেখি দেখতে পাবো যে মধ্যখানে একটা নিউক্লিয়াস রয়েছে, এবং নিউক্লিয়াসটার সাথে সাথে আর কি রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, গলগি বস্তু রয়েছে এবং কিছু অসংখ্য ছোট্ট ছোট্ট দানার মতো অংশ রয়েছে। এবং এখানে মাইটোকন্ড্রিয়া রয়েছে মানে একটি রয়েছে না, অসংখ্যই রয়েছে। আমি এখানে একটা জাস্ট দেখিয়েছি, গলগি বস্তু একটা দেখিয়েছি, কিন্তু নিউক্লিয়াস সংখ্যায় একটাই থাকে। এবং এই যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার অংশ থাকে এগুলোকে বলা হয় নিজল দানা বা নিজল দানা। এই নিজল দানা অ্যাকচুয়ালি কি? এই নিজল দানা হচ্ছে প্রকৃতপক্ষে পরিবর্তিত রাইবোজোম। পরিবর্তিত রাইবোজোম মানে বুঝতেই পারছো এই নিজল দানার কাজই হচ্ছে কি তৈরি করা। রাইবোজোম মানেই কি কাজ? প্রোটিন সংশ্লেষ। তার মানে এই যে নিজল দানাগুলো দেখতে পাচ্ছি সেই নিজল দানারও প্রধান কাজ কি গো? প্রোটিন সংশ্লেষ করা। এবং এই যে অ্যাকসন দেখতে পাচ্ছি সেই অ্যাকসনটা দেখো একদম শেষ প্রান্তে গিয়ে এরকম শাখা প্রশাখায় বিভক্ত হয়। এই যে শাখা প্রশাখায় বিভক্ত হচ্ছে এটাকে বলা হয় টেলোডেন্ড্রিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি একদম একটা নিউরনের প্রধান যে কোষ দেহ সেই কোষ দেহ থেকে শুরু করে একদম টেলোডেন্ড্রিয়া পর্যন্ত। এবং এই যে অ্যাকশন, এই অ্যাকশনের ভিতরেও কিন্তু একটা সাইটোপ্লাজম রয়েছে। এবং অ্যাকশনের ভিতরে যে সাইটোপ্লাজম রয়েছে সেখানেও কিন্তু অ্যাকচুয়ালি নিজল দানা থাকে না, বাকি যে মাইটোকন্ড্রিয়া বলো, নিউরোফাইব্রিল বলো, সেগুলো কিন্তু এই ভিতরে যে এই অংশটা, মানে আমি এই জায়গাটা দেখাচ্ছি এরকম, এটা হচ্ছে কি এক্সোপ্লাজম। এগুলো কিন্তু নিজল দানা নয়, আমি যেগুলো ডট ডট দিচ্ছি এগুলো কিন্তু নিজল দানা নয়। এর ভিতরে যে অংশটা রয়েছে এটাকে বলা হয় এক্সোপ্লাজম। কি বলে? এক্সোপ্লাজম। এবং এই যে অ্যাকশন, এই এক্সোপ্লাজমের বাইরে বেশ কিছু আবরণী থাকে। কি কি আবরণী থাকে একটু দেখে নেওয়া যাক। না, এক্সোপ্লাজমের বাইরে একটা আবরণী থাকে এক্সোপ্লাজম। তার এক্সোপ্লাজমের বাইরেই একটা আবরণী থাকে, মানে আমি এইভাবে দেখাচ্ছি রেড কালারের যে কালি দিয়ে। এক্সোপ্লাজমের বাইরে যে আবরণীটা থাকে সেটাকে বলা হয় মায়োলিন সিদ। এক্সোপ্লাজমের বাইরে যে আবরণীটা থাকে সেটাকে বলা হয় মায়োলিন সিদ, বা এরই আর একটা নাম হচ্ছে মেডুলারি আবরণ। এই যে মায়োলিন সিদ বা মেডুলারি আবরণ, এর প্রধান কাজ হচ্ছে স্নায়ু স্পন্দনকে, অর্থাৎ স্নায়ু স্পন্দন মানে গ্রাহক থেকে, যেখানে গ্রহণ করছে সেটা গ্রাহক, একদম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে দ্রুত নিয়ে যাওয়া, বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে একদম যে কারক অর্থাৎ হাতের পেশি বা কোনো গ্রন্থিতে, মানে যে সাড়া দিচ্ছে আর কি, সেখানে নিয়ে যাওয়া। এখানে এই যে পুরু মায়োলিন সিদ
বা মেডুলারি আবরণের বাইরে যে আবরণটা রয়েছে, এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছ, সাদা মতো গ্যাপ মনে হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি গ্যাপ না, সেটা হচ্ছে বাইরের আবরণ, এবং সেই আবরণটাকে বলা হয় নিউরোলেমা। এবং এই যে এক্সোপ্লাজম, সেই এক্সোপ্লাজমের বাইরেও একটা আবরণী থাকে, সেই আবরণীটাকে বলা হয়, একদম বাইরে যে আবরণীটা আছে, আমি এখানটা দেখাবো না, ধরো আমি এখানটাতে দেখাচ্ছি, সেটাকে বলা হয় এক্সোলেমা। তাহলে আমরা যদি নিউরনের অ্যাকশনের স্ট্রাকচার দেখি, সেই নিউরনের অ্যাকশনের একদম ভিতরে রয়েছে এক্সোপ্লাজম, এবং এক্সোপ্লাজমের আবরণীকে বলে এক্সোলেমা। এক্সোলেমার বাইরে যে আবরণীটা রয়েছে সেটা হচ্ছে একটু পুরু মায়েলিন সিদ বা মেডুলারি আবরণ, এবং একদম তার বাইরে যে আবরণীটা রয়েছে সেটা হচ্ছে নিউরোলেমা। আবরণগুলো ভিতর থেকে বাইরের দিকে মনে রাখার জন্য আমি একটা কথা ব্যবহার করি, সেটি হচ্ছে আমন। আমরা আমন ধান জানি, তো আমন মনে রাখলেই তোমরা কিন্তু একদম ভিতর থেকে বাইরে স্নায়ুকোষের যে অ্যাকশনের যে আবরণীগুলো সেগুলো তোমার খেয়াল থাকবে। একদম ভিতরে কে আছে? আ ফর এক্সোলেমা, ম ফর মায়েলিন সিদ, দন্তান্ন ফর নিউরোলেমা। তাহলে তুমি এই একটা শব্দের মাধ্যমে কিন্তু সিকোয়েন্সটা ভুলবে না। তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় অ্যাকশনের মধ্যবর্তী আবরণ কোনটি, উত্তর হবে মায়েলিন সিদ। দেখো ম মধ্যখানে আছে, একদম বাইরে কে আছে? নিউরোলেমা, একদম ভিতরে কে আছে? এক্সোলেমা। তো এইভাবে মনে রাখতে পারো। দেখো অ্যাকশনের কিছু কিছু জায়গায় দেখো মায়েলিন সিদ এবং নিউরোলেমা নেই, সেই জায়গাগুলোকে বলা হয় র্যানভিয়ারের পর্ব বা নোড অফ র্যানভিয়ার। কেন র্যানভিয়ারের পর্ব থাকে? এবং প্রশ্ন হচ্ছে সমস্ত স্নায়ুকোষই কি র্যানভিয়ারের পর্ব থাকে? উত্তর হচ্ছে না। স্নায়ুকোষকে আমরা স্নায়ুকোষকে আমরা মায়েলিন সিদ বা মেডুলারি আবরণের উপর ভিত্তি করে স্নায়ুকোষ দু রকমের হয়। একটা হচ্ছে মেডুলেটেড স্নায়ু মানে যাদের মায়েলিন সিদ থাকে, মানে যাদের র্যানভিয়ারের পর্বও সেখানে দেখতে পাবো। আর একটা হচ্ছে নন মেডুলেটেড, অর্থাৎ মেডুলারি আবরণবিহীন স্নায়ুকোষ, সেখানে কিন্তু আমরা কোনো র্যানভিয়ারের পর্ব দেখতে পাবো না। ব্যাপারটা হচ্ছে যে সমস্ত স্নায়ুকোষে মায়েলিন সিদ থাকে তারা কি করে? দ্রুত স্নায়ু স্পন্দন পরিবহনে সাহায্য করে। ব্যাপারটা বোঝায়। তো মনে করো তুমি তোমার বাড়ি থেকে বাস স্ট্যান্ড যাচ্ছ, একজন তোমাদের বাড়িতে সাইকেল নিল এবং সাইকেল চালিয়ে যাচ্ছে, আর তুমি কি করলে? ওই ক্রিসের মতো, ক্রিস সিনেমা দেখেছো সেরকম তুমি বাড়ির ছাদে লাফ মেরে মেরে যাচ্ছ। কে আগে পৌঁছাবে? অবশ্যই যে লাফ মেরে মেরে বাড়ির এক ছাদ থেকে অন্য ছাদে চলে যাচ্ছে সে। এখানেও তাই সেই রকম ব্যাপারটাই ঘটে যে স্নায়ুকোষের ক্ষেত্রে যাদের মেডুলেটেড স্নায়ু থাকে, যারা মেডুলেটেড স্নায়ু, সেক্ষেত্রে আমরা দেখতে পাই স্নায়ু স্পন্দন এরকম জাম্প করে। কারণ স্নায়ু স্পন্দন যাচ্ছে কার মধ্য দিয়ে? এই মায়েলিন সিদের মধ্য দিয়ে দ্রুত স্নায়ু স্পন্দন পরিবহনে সাহায্য করছে কে? মায়েলিন সিদ। অর্থাৎ মায়েলিন সিদ এই দ্রুত স্নায়ু স্পন্দন পরিবহনে সাহায্য করছে। তাহলে আমরা অ্যাকশনে আর কি কি গঠন দেখতে পাই? একদম শেষে টেলোডেন্ড্রিয়া, এই টেলোডেন্ড্রিয়ার একদম শেষ প্রান্তগুলো একটু স্ফীত হয়। এবং এই স্ফীত অংশগুলোকে বলা হয় সাইন্যাপটিক নব। সাইন্যাপটিক নব বা বাংলায় বলে প্রান্তস্ফীতি। এবং এই টেলোডেন্ড্রিয়ার যেটাকে আমরা বলছি, মানে এই যে ব্রাঞ্চিং হচ্ছে, সেইটাকে বাংলায় বলে প্রান্তবুরুষ। আই থিঙ্ক মূর্ধন্য হয়, প্রান্তবুরুষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন, সেখানে আমরা কি কি পাচ্ছি? সেখানে আমরা তিনটা আবরণী পাচ্ছি, এক্সোলেমা, মায়েলিন সিদ, নিউরোলেমা। এবং আমরা সেখানে আর কি পাচ্ছি? র্যানভিয়ারের পর্ব দেখতে পাচ্ছি, সাইন্যাপটিক নব দেখতে পাচ্ছি, প্রান্তপুরুষ দেখতে পাচ্ছি। এবং এই যে সাইন্যাপটিক নব, সেখানে কিছু
রাসায়নিক পদার্থ থাকে, এমনি এমনি নব বা স্ফীত হয় না, সেখানে কিছু রাসায়নিক পদার্থ থাকে, যে রাসায়নিক পদার্থগুলো স্নায়ুস্পন্দনকে পরবর্তী স্নায়ুতে পরিবহনে সাহায্য করে। এবং এই রাসায়নিক পদার্থগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে নিউরোট্রান্সমিটার, এবং একটি গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইলকোলিন। এবং গ্রাহকে তাহলে আছে কারা? গ্রাহকে রয়েছে এই ডেনড্রন, এবং এই ডেনড্রন দেখো অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে, এদেরকে বলা হয় ডেনড্রাইট। আঠানা, হ্যাঁ, ডেনড্রাইট আঠানা তা বলে। তাহলে কোষদেহ থেকে ক্ষুদ্র প্রবর্ধক যেটা, সেটা হচ্ছে ডেনড্রন, এবং ডেনড্রনের যদি কোনো শাখা থাকে তখন সেটাকে আমরা বলছি ডেনড্রাইট। জেনারেলি আমরা অ্যাকশনের কোনো শাখা দেখতে পাই না, তবে যদি অ্যাকশনের শাখা থাকে তখন সেটাকে বলা হয় অক্ষ শাখা বা কোল্যাটারালস, যদি থাকে তো। এবং আমরা দেখতে পাই যে গ্রাহকে তাহলে স্নায়ুস্পন্দন গ্রহণ করছে কে? ডেনড্রাইট। যারা ডেনড্রন বা ডেনড্রাইট রয়েছে তারা স্নায়ুস্পন্দন গ্রহণ করছে। তারপর সেই স্নায়ুস্পন্দনটাকে নিয়ে আসছে কোথায়? কোষ দেহে। তাহলে গ্রহণ করলো কারা? ডেনড্রন বা ডেনড্রাইট, এবং তারপর নিয়ে এলো কোথায়? কোষ দেহে। এবং যেহেতু নিউরনে দেখো ডেনড্রন বা ডেনড্রাইট গ্রহণ করছে, সেই জন্য এদেরকে বলা হয় গ্রাহক। এই অংশগুলো কি? গ্রাহক। তারপর সেটা চলে আসছে কোথায়? কোষ দেহে, এবং কোষ দেহ থেকে চলে আসছে অ্যাকশনে, অ্যাকশন থেকে চলে যাচ্ছে এখানে আবার পরবর্তী যে নিউরন, মানে অ্যাকশনের একদম শেষ প্রান্তে আবার কি রয়েছে? মনে করো এটা একটা অ্যাকশন, মানে এটা একটা নিউরন, এটা হচ্ছে, এগুলো হচ্ছে তোমার ডেনড্রনগুলো, ডেনড্রাইট, তারপরে অ্যাকশনটা শেষ হচ্ছে, তারপরে পুনরায় আবার শুরু হচ্ছে অপর একটি অ্যাকশনের ডেনড্রাইট, সেটা আবার চলে যাচ্ছে, শেষ হচ্ছে। এইভাবে পরপর আমরা দেখতে পাবো স্নায়ু কোষগুলো পরপর সজ্জিত আছে চেন আকারে, এবং স্নায়ু স্পন্দন একটা স্নায়ু কোষ থেকে পরবর্তী স্নায়ু কোষে পরিবাহিত হচ্ছে। তাহলে বুঝতে পারছো আমরা যে সমস্ত উদ্দীপনা গ্রহণ করছি সেগুলো পরিবেশ থেকে সরাসরি আমাদের ব্রেনে চলে যাচ্ছে না, সেগুলো যাচ্ছে কার মাধ্যমে? স্নায়ুর মাধ্যমে। এবং আমরা দেখতে পাচ্ছি যে স্নায়ুতে যে গ্রহণ করছে সেই অংশটাকে বলছি আমরা ডেনড্রন বা ডেনড্রাইট, এবং যেটা প্রেরক করছে, প্রেরণ যেটাকে বলা হয় প্রেরক অংশ, যেটা প্রেরণ করছে, প্রেরণ মানে কোষ দেহ থেকে স্নায়ুস্পন্দনকে নিয়ে যাচ্ছে কোথায়? পরবর্তী নিউরনে, সেটাকে আমরা বলছি অ্যাকশন। এবং এখানে আমরা দেখতে পেলাম মেডুলেটেড স্নায়ু কি, নন মেডুলেটেড স্নায়ু কি, র্যানভিয়ারের পর্ব কি। তাহলে তুমি আমাকে বলো যে সমস্ত স্নায়ুকোষে র্যানভিয়ারের পর্ব নেই সেই সমস্ত স্নায়ুকোষে আমরা দেখতে পাবো স্নায়ুস্পন্দন অপেক্ষাকৃত কম দ্রুত তার সাথে তোমার পরিবাহিত হচ্ছে। এবং এই কোষ দেহের যে অংশটা থেকে অ্যাকশন উৎপন্ন হয়েছে সেই অংশটাকে বলা হয় অ্যাকশন হিলক বা হিল্ক, অ্যাকশন হিলক। এবার ব্যাপারটা বোঝো, এই নিজেল দানা কিন্তু এক্সোপ্লাজমে থাকে না, কিন্তু যে মাইটোকন্ড্রিয়া, নিউরোফাইব্রিল সেগুলো কিন্তু এক্সোপ্লাজমেও থাকে, কোষ দেহ থাকে। এটাই কিন্তু প্রশ্ন দেয়। এবং এই কোষ দেহ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এই কোষ দেহ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। কেন বিভাজিত হতে পারে না? কারণ স্নায়ুকোষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু, সেটি হচ্ছে সেন্ট্রোজোম। সেই সেন্ট্রোজোম নিষ্ক্রিয় মানে কাজ করতে পারে না। আর আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে দেখেছি যে বেমতন্তু, প্রাণী কোষে যখন কোষ বিভাজন হয় তখন যে গুরুত্বপূর্ণ বেমতন্তু সেটা গঠিত হয় সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল থেকে। যেহেতু এদের সেন্ট্রোজোম থাকে কিন্তু নিষ্ক্রিয়, সেই জন্য এখান থেকে কিন্তু কোনো বেমতন্তু গঠিত হয় না। এবং যেহেতু বেমতন্তু গঠিত হতে পারছে না সেই জন্য এরা কোষ বিভাজিত করতে পারে না। সেই জন্য আমরা দেখতে পাই যে স্নায়ুকোষ, পেশিকোষ এরা কোষ হওয়া সত্ত্বেও এরা কিন্তু আর বিভাজিত হতে পারে না, অর্থাৎ এরা বিভাজনে অক্ষম বা বিভাজনে নিষ্ক্রিয়। কেন? তার কারণ এদের সেন্ট্রোজোম নিষ্ক্রিয়, এরা G0 দশাতেই থেকে যায়। এবং এই যে অ্যাকশন, সেই অ্যাকশনে দেখো মাইলিন সিদ এবং নিউরোলেমার মধ্যখানে পার্টিকুলার কিছু কোষ থাকে, সেই কোষগুলোকে বলা হয়
সোয়ান কোষ। এবং এই সোয়ান কোষ থেকে অ্যাকচুয়ালি এই যে মায়োলিন শীথ বা মেডুলারি আবরণ সেটি কিন্তু তৈরি হয়। এবং এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিজ্ঞানী সোয়ানের নাম অনুসারে এটা হয় সোয়ান কোষ, এবং যেটা কিন্তু মায়োলিন শীথ বা মেডুলারি আবরণ সৃষ্টি করে। তো আশা করছি আজকের ক্লাসের যে টপিক স্নায়ুকোষের স্ট্রাকচার সেটা কিছুটা হলেও বুঝতে পেরেছো। বুঝতে পারলে ভিডিওটি লাইক করো, কোনো কোশ্চেন্স থাকলে কমেন্ট সেকশনে জানাও, এবং হ্যাঁ, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের পড়াশুনো একদম ভালোভাবে চালিয়ে যাও।